গুডউইলের দ্বিতীয় ক্লাসটি আলোচনা করতে এসেছি। তবে চলো শুরু করা যাক। গুডউইল ভ্যালুয়েশন করার 4টি মেথড আছে। এই 4টি মেথড হলো, নাম্বার 1 অ্যাভারেজ প্রফিট মেথড। অ্যাভারেজ প্রফিট মেথডের মধ্যে 2টি পার্ট আছে, একটি হলো সিম্পল অ্যাভারেজ প্রফিট আর একটা হলো ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। নাম্বার 2 সুপার প্রফিট মেথড। নাম্বার 3 ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথডের আবার 2টো পার্ট আছে, একটা অ্যাভারেজ প্রফিট মেথড আর একটা সুপার প্রফিট মেথড। এবং লাস্ট অ্যানুইটি মেথড। তাহলে আবার রিভিশন করে নেওয়া যাক। ভ্যালুয়েশন অফ গুডউইল, অর্থাৎ গুডউইল ভ্যালু করার যে 4টি মেথড আছে সেটি হলো, প্রথমে অ্যাভারেজ প্রফিট মেথড। অ্যাভারেজ প্রফিট মেথডের আবার 2টি পার্ট, একটা সিম্পল অ্যাভারেজ প্রফিট আর একটা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। নাম্বার 2 সুপার প্রফিট মেথড। নাম্বার 3 ক্যাপিটালাইজেশন মেথড। এই ক্যাপিটালাইজেশন মেথডের আবার 2টো পার্ট আছে, একটা অ্যাভারেজ প্রফিট মেথড, একটা সুপার প্রফিট মেথড। নাম্বার 4 অর্থাৎ লাস্ট মেথডটি হলো অ্যানুইটি মেথড। এবার একটা অঙ্ক করছি, দেখো কোশ্চেনটা পড়া হচ্ছে, টাটা লিমিটেড আর্নড ফলোয়িং প্রফিট ডিউরিং লাস্ট 4 ইয়ার্স। তার টাটা কোম্পানি লাস্ট 4 বছর ধরে কি পরিমাণ প্রফিট আর্ন করছিল সেটা দেখানো হয়েছে। 2012-এ 6 lakhs, 2013-এ 8 lakhs, 2014-এ 5 lakhs and 2015-এ 7 lakhs. উইপ্রো লিমিটেড পারচেস বিজনেস অফ টাটা লিমিটেড, যে উইপ্রো কোম্পানি টাটা কোম্পানির বিজনেসটা কিনে নিচ্ছে। ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল অফ টাটা লিমিটেড অ্যাট 3 year পারচেস অফ অ্যাভারেজ প্রফিট মেথড। এবং কোন অ্যাভারেজ প্রফিটে করতে বলেছে? সিম্পল অ্যাভারেজ প্রফিট। দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে, টাটা কোম্পানি, এদিকে উইপ্রো কোম্পানি। উইপ্রো কোম্পানি টাটা কোম্পানিকে পারচেস করে নিচ্ছে, অর্থাৎ টাটা কোম্পানি মার্কেটে বিক্রি হয়ে যাচ্ছে এবং সেই কোম্পানিটাকে কিনছে কে? উইপ্রো কোম্পানি। উইপ্রো কোম্পানি টাটা কোম্পানিকে বলছে, তুমি চলে যাও, তোমার বিজনেসটা এবার আমি সামাল দেবো। এবার টাটা কোম্পানি বলছে, আমি যে 60, 70, 80 সাল ধরে এত এফোর্ট দিয়েছি বিজনেসে, এই এফোর্ট দেওয়ার ফলে বিজনেসে একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, এই ব্র্যান্ডের ফলেই কোম্পানিতে প্রচুর পরিমাণে প্রফিট হচ্ছে। আমরা সবাই জানি টাটা কোম্পানি হলো একটি প্রফিট মেকিং কোম্পানি এবং আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে টাটা কোম্পানি এই অঙ্কের সুবাদে 2012 সালে টাটা কোম্পানি 6 লাখ প্রফিট করছে, 2013-এ 8 lakhs, 2014-এ 5 lakhs and 2015-এ 7 lakhs প্রফিট করছে। এবার দেখো টাটা কোম্পানির মালিক বলল, টাটা কোম্পানি তো বিক্রি হয়ে যাচ্ছে এবং এই টাটা কোম্পানি কে উইপ্রো কোম্পানি কিনে নিচ্ছে। আবার টাটা কোম্পানির মালিক বলছে যে, এখান থেকে তো যা প্রফিট হতো এতদিন আমি কামাতাম, এবার এই টাটা কোম্পানিকে তুমি, অর্থাৎ উইপ্রো কোম্পানি কিনে নেওয়ার ফলে যা প্রফিট হবে তুমি কামাবে। অর্থাৎ তুমি যদি আমার কোম্পানি কিনতে চাও তাহলে আমার কোম্পানির একটা ব্র্যান্ড পেমেন্ট করতে হবে। এবার টাটা কোম্পানির মালিক বলল, এতদিন বিজনেসটা আমি চালাতাম এবং বিজনেসে যা প্রফিট হতো আমি আর্ন করতাম। আজকের পর উইপ্রো কোম্পানি তুমি বিজনেসটা কিনে নিচ্ছ, অর্থাৎ এই বিজনেসের যা প্রফিট হবে সব পুরো তুমি কামাবে। অর্থাৎ তুমি যদি আমার বিজনেসটা কিনতে চাও তাহলে আমার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু তোমাকে পেমেন্ট করতে হবে। আর তুমি যদি আমাকে ব্র্যান্ডের ভ্যালুটা পেমেন্ট করো তাহলে আমি আমার বিজনেসটা দেবো। আর এটা আমাদের মনে রাখা জরুরি, কোনো কোম্পানির ব্র্যান্ডের সঙ্গে সেই কোম্পানির কাস্টমার জুড়ে থাকে। যেমন ধরা যাক আমরা যদি বলি একটা গাড়ি কিনতে যাব, অর্থাৎ টাটার গাড়ি কিনবো, তা আমরা বলি না যে টাটা কোম্পানির মালিক রতন টাটার গাড়ি কিনবো। সংক্ষেপে উইপ্রো কোম্পানি যখন টাটা কোম্পানির বিজনেসটা কিনে নেবে তখন টাটা কোম্পানিকে তার ব্র্যান্ডের ভ্যালুটা পেমেন্ট করতে হবে। এটাই হচ্ছে গুডউইল। তো শুরু করা যাক অঙ্কটা। এখন প্রশ্ন হলো, উইপ্রো কোম্পানি টাটা কোম্পানিকে জিজ্ঞাসা করলো,
আচ্ছা, টাটা কোম্পানি তুমি অন অ্যান অ্যাভারেজ কত টাকা কামাও? তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি টাটা কোম্পানি লাস্ট 4 বছরের প্রফিট দিচ্ছে, অর্থাৎ লাস্ট 4 বছর টাটা কোম্পানি কত টাকা কামাচ্ছে। লাস্ট 4 বছর টাটা কোম্পানি কামাচ্ছে 6 লাখ টাকা, 8 লাখ টাকা, 5 লাখ টাকা, 7 লাখ টাকা, অর্থাৎ টোটাল কামাচ্ছে 6 আর 8 14, 14 আর 5 19, 19 আর 7 26 লাখ টাকা কামাচ্ছে। টোটাল 26 লাখ টাকা কামাচ্ছে, ঠিক আছে। এবং ক বছরের প্রফিট দিয়ে? 4 বছরের প্রফিট। আমাকে এক্সামের কোশ্চেনে 4 বছর কেন, 3 বছরও থাকতে পারে, 5 বছরও থাকতে পারে, 6 বছর থাকতে পারে, যেমন কোশ্চেন থাকবে আমাকে তেমন ভাবে চলতে হবে। তাই এখানে আমাকে 4 বছরের প্রফিট দিয়েছে, তাই 4 বছরের প্রফিট যোগ করব, করে 4 দিয়ে ভাগ করব। মাথায় রাখবো আমাকে অ্যাভারেজ প্রফিট বের করার নিয়ম, ওপরে প্রফিট থাকবে আর নিচে যত বছর থাকবে তত বছর দিয়ে ভাগ করে দেবো, হচ্ছে আমার অ্যাভারেজ প্রফিট। এবার আমাকে বলেছে গুডউইল। গুডউইল বের করতে বলছি অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিটে গুডউইল বের করার ফর্মুলাটি হলো অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস। তো অ্যাভারেজ প্রফিট আমাকে কত দিয়েছে? 6,50,000 টাকা, এবং নাম্বার অফ ইয়ার অফ পারচেস আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 3। তো 6,50,000 সঙ্গে 3 গুণ করলে আমার হয়ে গেল 19,50,000। এখন প্রশ্ন হলো নাম্বার অফ ইয়ার্স অফ পারচেসটা কি? এতদিন টাটা কোম্পানি বিজনেস করে প্রফিট কামাতো, আজ টাটা কোম্পানিকে উইপ্রো কোম্পানি কিনে নিল, অর্থাৎ টাটা কোম্পানি এতদিন যা প্রফিট কামাতো সেই প্রফিটটা এখন থেকে কামাবে উইপ্রো কোম্পানি। অর্থাৎ এতদিন টাটা কোম্পানি অন অ্যান অ্যাভারেজে প্রফিট কামাতো 6,50,000 টাকা। এবার উইপ্রো কোম্পানি একটা গেস করবে, অর্থাৎ একটা অ্যাজাম্পশন বা অনুমান করবে যে এই 6,50,000টা উইপ্রো কোম্পানি আগামী কত বছর ধরে কামাতে পারবে। আমরা ধরে নিচ্ছি যে এই অঙ্কের সুবাদে যে উইপ্রো কোম্পানি এই প্রফিটটা 3 বছর ধরে কামাতে পারবে। এটাই হলো আমার নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস। নেক্সট আরেকটা কোশ্চেন দিয়েছে, প্রফিট আর্ন ডিউরিং দ্য লাস্ট 3 ইয়ার্স বাই রিলায়েন্স লিমিটেড আর অ্যাজ ফলোজ। রিলায়েন্স কোম্পানি লাস্ট 3 বছরের প্রফিট দিয়ে দিয়েছে। রিলায়েন্স কোম্পানি 2013 সালে 8 লাখ টাকা কামায়, 2014 সালে 7 লাখ টাকা কামায়, 2015 সালে 4 লাখ টাকা কামায়, অর্থাৎ লাস্ট 3 বছরের প্রফিট দিয়ে দিয়েছে। বলছে উইপ্রো কোম্পানি পারচেসেস বিজনেস অফ রিলায়েন্স লিমিটেড। উইপ্রো কোম্পানি রিলায়েন্স কোম্পানির বিজনেসটা কিনে নিচ্ছে। বলেছে ক্যালকুলেট করো ভ্যালু অফ গুডউইল অফ উইপ্রো লিমিটেড এট 2 ইয়ার্স পারচেস প্রাইস। একটা সিম্পল অ্যাভারেজ প্রফিট আর একটা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। তো সেম ভাবে করব। সিম্পল অ্যাভারেজ প্রফিটে গুডউইল বের করার ফর্মুলাটি হলো অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস। এবার জানতে হবে অ্যাভারেজ প্রফিট কি করে বের করবো। আগেও বলেছি, ওপরে প্রফিট, নিচে যতগুলো বছরের প্রফিট দেবে ঠিক তত দিয়ে ভাগ করে দেবো। তা আমাকে প্রথম 3 বছরের প্রফিট দিয়েছে, অর্থাৎ 2013 সালে 8 লাখ, তারপরে বছর 7 লাখ, তারপরে 4 লাখ। 8 লাখ আর 7 লাখ 15, 15 আর 4 19 লাখ। 3 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে 6,33,333। অ্যাভারেজ প্রফিট হয়ে গেল 6,33,333 আর নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস 2 গুণ করে হয়ে গেল আমার 12,66,667। এবার কোন মেথডে গুডউইল করা হবে, গুডউইল করার যে 4টি মেথড আছে, কোন মেথডে গুডউইল করা হবে সেটা দুটো কোম্পানি নিজেরা বসে সেটা ডিসিশন নেয়। আমাদের কোনো চিন্তা করার বিষয় নেই, আমাকে এক্সামে বলে দেবে কোন মেথডে গুডউইল করতে হবে। নেক্সট বলেছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। এই মেথডে কি করে গুডউইল বের করতে হয়। দেখো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা সবাই ইয়ার 2013, 2014, 2015। 2013 এ প্রফিট ছিল 8 লাখ, 2014 এ প্রফিট ছিল 7 লাখ, 2015 এ প্রফিট ছিল 4 লাখ। এবার দেখো এখানে লেখা আছে ওয়েট। ওয়েট মানে ওজন। এবার আমাকে দেখতে হবে কাকে কত ওয়েট দেব। কোশ্চেন আমাকে কিছু বলেনি ওয়েট কত। তো সেক্ষেত্রে কি করতে হবে, সাপোজ এখানে কোশ্চেনে বলে যে 2016 সালের গুডউইল বের করতে। তার মানে 2016 সালের গুডউইল বের করতে গিয়ে কার প্রফিটটা আমার বেশি রিয়ালেবল মনে হচ্ছে, অর্থাৎ আসল মনে হচ্ছে। অর্থাৎ 2016 সালে গুডউইল বের করব, তো
তো 2016 সালের যত নিয়ারেস্ট ইয়ার থাকবে, অর্থাৎ 2015 সাল, সেই সালটাকে বেশি রিয়াল মনে হবে। অর্থাৎ কাকে বেশি ওয়েট দেব? যেই সালটা যত বেশি নিয়ার থাকবে, অর্থাৎ 2016 সালের গুডউইল বের করবো, অর্থাৎ 2015 সালকে বেশি ওয়েট দেবো। অর্থাৎ যেই সাল যত বেশি পুরনো হবে সেই সালকে কত কম ওয়েট দেবো। অর্থাৎ 2013-কে দিলাম আমি ওয়েট 1, 2014 দিলাম ওয়েট 2, 2015-কে দিলাম ওয়েট 3। তো 8 লাখের সঙ্গে ওয়েট গুণ করে হয়ে গেল 8 লাখ, 7 লাখের সঙ্গে 2 গুণ করে হয়ে গেল 14 লাখ, 4 লাখের সঙ্গে 3 গুণ করে হয়ে গেল 12 লাখ। এই গুণ করে যে বের হচ্ছে প্রোডাক্টটা তাকে বলে ওয়েটেড প্রফিট। তো ওয়েটেড অ্যাভারেজ প্রফিট বের করার ফর্মুলায় যে ওয়েটেড প্রফিট বের হলো আমার 34 লাখ, আর এই ওয়েটের যে যোগফল কত হলো 1, 2, 3, তো 6, এই 6 দিয়ে ডিভাইড করবো, হলো কত 5,66,667। এবার এই মেথডে গুডউইল বের করার ফর্মুলা হচ্ছে আমার ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস। তো ওয়েটেড অ্যাভারেজ প্রফিট তোমরা সবাই দেখতে পাচ্ছ, এইমাত্র বের করলাম 5,66,667, এর সঙ্গে নাম্বার অফ ইয়ার অফ পারচেস দিয়ে 2, এই দুটো ইন্টু করলে আমার বেরিয়ে যাচ্ছে 11,33,334। এটা হচ্ছে আমার ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডের গুডউইল। দেখো 3 নম্বর কোশ্চেন দিয়েছে, উইপ্রো লিমিটেড পারচেসড বিজনেস অফ টাটা লিমিটেড। তো উইপ্রো কোম্পানি টাটা কোম্পানির বিজনেসটা পারচেস করে নিচ্ছে। প্রফিট আর্নড ডিউরিং লাস্ট 4 ইয়ার্স আর গিভেন বিলো, লাস্ট 4 বছর প্রফিট বলেছে। তা 2012 সালে টাটা কোম্পানি প্রফিট করেছিল 6 লাখ, 2013 সালে টাটা কোম্পানির লস হয়েছিল 2 লাখ টাকা লস, এটা ব্যাকেটে দেওয়া আছে। 2014 সালে প্রফিট হয়েছিল 5 লাখ এবং 2015 সালে লস হয়েছিল 1 লাখ। বলছে ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 ইয়ার পারচেস অফ সিম্পল অ্যাভারেজ প্রফিট। বলছে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইল বের করে দাও। তো একই রকম ভাবে যখনই সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইল বের করতে বলে সবার প্রথমে আমাকে অ্যাভারেজ প্রফিট বের করতে হবে। চলো তাহলে প্রথমে অ্যাভারেজ প্রফিট বের করি। তো অ্যাভারেজ প্রফিট বের করার ফর্মুলাটি হলো ওপরে প্রফিটের যোগফল ডিভাইডেড বাই যতগুলো বছরের প্রফিট দেবে তত দিয়ে ভাগ করে দেবো। তো উপরে প্রফিটের যোগফল, প্রথম বছর প্রফিট ছিল 6 লাখ, তাই এখানে 6 লাখ। দ্বিতীয় বছর লস ছিল 2 লাখ, তাই মাইনাস 2 লাখ। তৃতীয় বছর প্রফিট ছিল 5 লাখ, তাই এখানে 5 লাখ। চতুর্থ বছর লস ছিল 1 লাখ, তাই এখানে মাইনাস 1 লাখ। 4 দিয়ে ভাগ করে হয়ে গেল 2 লাখ টাকা আমার অ্যাভারেজ প্রফিট। এবার দেখতে হবে নাম্বার অফ ইয়ার অফ পারচেস কত দিয়েছে কোশ্চেনে। নাম্বার অফ ইয়ার অফ পারচেস দিয়েছে 3, তাই 2 লাখের সাথে 3 গুণ করে হয়ে গেল আমার 6 লাখ। এবার আমি অ্যাভারেজ প্রফিট মেথডের কিছু ইম্পর্টেন্ট নোট বলে দিচ্ছি। প্রথম পয়েন্টটি তোমরা দেখতে পাচ্ছ, ফর ক্যালকুলেটিং অ্যাভারেজ প্রফিট অর ওয়েটেড অ্যাভারেজ প্রফিট নর্মাল প্রফিট আর্ন বাই ফার্ম শুড বি টেকেন ইনটু কনসিডারেশন। অর্থাৎ যখনই আমরা অ্যাভারেজ প্রফিট বা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেশন করব তখন আমাকে নর্মাল প্রফিটটা নিতে হবে। অর্থাৎ বিজনেস থেকে, অর্থাৎ নর্মাল বিজনেস থেকে যেই প্রফিটটা হবে সেই প্রফিটটাই নেব। অর্থাৎ কোন রকমের অ্যাবনর্মাল প্রফিট বা অ্যাবনর্মাল লস এর মধ্যে কনসিডার করা যাবে না। 2 নম্বর বলেছি, সেটাই বলে যে নর্মাল প্রফিট বলতে কি বোঝানো হয়েছে। নর্মাল প্রফিট মিনস প্রফিট আর্ন বাই দ্য ফার্ম ফ্রম নর্মাল অপারেশন অফ বিজনেস। নর্মাল অপারেশন অর্থাৎ বিজনেসের যে নর্মাল অ্যাক্টিভিটিস থাকবে সেখান থেকে যদি কোনো প্রফিট হয় সেগুলোকেই আমি কনসিডার করব। নাম্বার 3, it means any abnormal profit or non-business income should not be considered in normal profit of the firm. তো নর্মাল প্রফিট অফ দ্য ফার্মে অ্যাবনর্মাল প্রফিট বা নন বিজনেস ইনকাম নিতে পারবো না। এবার আমাদের জেনে নিই অ্যাবনর্মাল প্রফিটের উদাহরণগুলো কি। দেখো তোমরা নিচে 7 নম্বর দেখতে পাচ্ছ, এটা অ্যাবনর্মাল প্রফিটের ইনকাম দেওয়া আছে। কি দেওয়া আছে? অ্যাবনর্মাল প্রফিট বা নন বিজনেস ইনকামের কিছু এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল হলো কি বলেছে, লটারি ইনকাম। সাপোজ আমি একটা কোচিং সেন্টার চালাচ্ছি, অর্থাৎ স্টুডেন্টরা আমাকে প্রতি মাসে যেই ফিটা পেমেন্ট করে সেটাই হচ্ছে আমার নর্মাল ইনকাম, এটাই হচ্ছে আমার নর্মাল ইনকাম। বা কোনো গ্রসারি শপে যে সমস্ত মুদি বাজারগুলো পাওয়া যায় সেইগুলো বিক্রি করে যে ইনকামটা সেটা হচ্ছে তার নর্মাল ইনকাম। তো অ্যাবনর্মাল ইনকাম কি? যেমন আমি টিউশন করছি, টিউশন করে যদি কোনো লটারি কেটে যদি ইনকাম হয় সেটা আমার বিজনেস ইনকামের মধ্যে পড়ছে না, এটা আমার অ্যাবনর্মাল ইনকাম বা নন বিজনেস ইনকামের মধ্যে পড়ছে। তেমনি ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্ট, অর্থাৎ কোনো বিজনেসম্যান যখন কোনো বিজনেস করছে, বিজনেসে যদি আগুন লেগে যায় আর যদি সেই কোম্পানি ইন্স্যুরেন্স করা থাকে
তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাচ্ছে। এবার আমার প্রশ্ন হলো যে বিজনেসে কি সবসময় আগুন লাগে? না, সবসময় আগুন লাগে না, কখনো কখনো আগুন লাগে। আর আগুন লাগলে তখন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাওয়া যায়। এটা বিজনেসের ইনকাম, এটা নন বিজনেস ইনকাম। আর একটা বলছে উইন্ডফল গেইন। উইন্ডফল গেইন কি? ধরা যাক আমি রাস্তায় একটা 1,00,000 টাকার চেক পেলাম। আচ্ছা, এই চেকটা কি আমি প্রতিদিনই পাবো? সব সময় কি পেতে পারি এই চেকটা? না, সব সময় পাবো না, কখনো কখনো পেতে পারি। তা এই যে চেকটা পেলাম, এটা যদি আমি বলি আমার ইনকাম হয়েছে, এটা কখনো ইনকাম বলা যায় না, কারণ এটা আমি বিজনেস থেকে টাকাটা পাইনি। ঠিক আছে, এটা অজানক। অর্থাৎ হঠাৎ আমি এই চেকটা পেয়েছি, এটাই হলো উইন্ডফল গেম। তেমনি কিছু অ্যাবনর্মাল লসেরও কিছু এক্সাম্পল আছে। কি লেখা আছে? এক্সাম্পল অফ অ্যাবনর্মাল লস অর নন বিজনেস এক্সপেন্সেস, লস বাই ফায়ার। ঠিক আছে, গোডাউনে আগুন লাগলো বা গোডাউন থেকে কোনো পণ্য চুরি হয়ে গেল, সেটা হচ্ছে লস বাই ফায়ার বা থেফট, অ্যাবনর্মাল লসের এক্সাম্পল। পেমেন্ট মেড টু এমপ্লয়ি আন্ডার ভিআরএস। ভিআরএস এর ফুল ফর্ম ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম। কোনো কোনো সময় কোম্পানিতে প্রচুর পরিমাণে এমপ্লয়ি হয়ে গেলে বা স্টাফ হয়ে গেলে তাদেরকে ছাঁটাই করার জন্য কোম্পানি ভিআরএস দিয়ে তাদের ছাঁটাই করতে পারে। তো এই সমস্ত ঘটনা সবসময় ঘটে না, কখনো কখনো ঘটে। তো এগুলো হচ্ছে অ্যাবনর্মাল লসের এক্সাম্পল। 4 নম্বর দেখো কি দেখতে হচ্ছে, ইম্প্যাক্ট অফ এনি অ্যাবনর্মাল লস অর নন বিজনেস এক্সপেন্সেস শুড অলসো বি এলিমিনেটেড। অর্থাৎ অ্যাবনর্মাল লস যদি থাকে নর্মাল বিজনেস ইনকামের মধ্যে, সেটাকে এলিমিনেট করতে হবে। 5 নম্বর বলেছে, if any business expenses or business income has not been considered for calculating profit of the firm, profit should be recomputed by giving impact of business expenses or business income. এখানে বলা হয়েছে যখন কোনো কোম্পানি নর্মাল প্রফিটটা বের করবে, তখন যদি কোনো বিজনেস এক্সপেন্স বা বিজনেস ইনকাম কনসিডার করা না হয়, সেটাকে আবার কম্পিউট করতে হবে। অ্যাডজাস্টেড প্রফিট বা ফিউচার মেইনটেনেবল প্রফিট কি করে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তবে একটা কথা বলে দেওয়া ভালো যে এই ফিউচার মেইনটেনেবল প্রফিট বা অ্যাডজাস্টেড প্রফিট রিলেটেড কোনো সাম এইচএস এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে না। এটি সাধারণত আইএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ডে আসে এবং বিকম অনার্সের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক, এই অঙ্কটা নিয়ে আলোচনা করা যাক। আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে কি আছে, অখিল অ্যান্ড নিখিল আর পার্টনার শেয়ারিং প্রফিটস ইকুয়ালি। অর্থাৎ অখিল আর নিখিল যে দুজন পার্টনার ছিল, তারা বিজনেসের যে প্রফিটটা হবে সেই প্রফিটটা তারা ইকুয়ালি ভাগ করে নেবে। দে অ্যাডমিটেড দিনেশ into partnership. It was agreed to value of goodwill at 3-year purchase following weighted average profit method. অর্থাৎ এই অঙ্কে যে ভ্যালুয়েশন অফ গুডউইল বের করতে বলেছে, সেটা বলেছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডে বের করতে, এবং বলেছে 3 years purchase অন দ্য বেসিস অফ পাস্ট 5 years প্রফিট, এবং লাস্ট 5 বছরের প্রফিট দিয়ে দিয়েছে। তো দেখা যাচ্ছে যে 31 মার্চ 2015 এর ওয়েট বলে দিয়েছে 1, 2016 এর ওয়েট বলেছে 2, 2017 এর ওয়েট বলেছে 3, 2018 এর ওয়েট বলেছে 4, 2019 এর ওয়েট বলেছে 5। আমি বলেছিলাম যে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড করতে গেলে কোনো কোনো সামে ওয়েট বলে দেবে, তো ওয়েট বলে দিলে আমি সেই অনুযায়ী চলবো, আর ওয়েট বলে না দিলে তখন আমরা সেটা বলেছিলাম কিভাবে ওয়েট না বলে দিলে কিভাবে করতে হয়। অর্থাৎ ফার্স্ট ইয়ার 1, সেকেন্ড ইয়ার 2, থার্ড ইয়ার 3, ফোর্থ ইয়ার 4 এন্ড ফিফথ ইয়ার 5। তো লাস্ট 5 বছরের প্রফিট গুলো বলেছে 90,000, 80,000, 1,25,000, 1,50,000 এন্ড 1,75,000 রেসপেক্টিভলি। এবার এই প্রফিট ক্যালকুলেট করতে গিয়ে কিছু ভুল ধরা পড়েছে। সেই ভুলগুলো কি? স্ক্রুটিনি অফ বুকস অফ অ্যাকাউন্ট রিভিলড দ্য ফলোইং। নাম্বার 1,
There was an abnormal loss of rupees 15,000 during the year ended 31st March 2015. অর্থাৎ 2015-এ যে প্রফিট ক্যালকুলেট করা হয়েছিল সেখানে একটা অ্যাবনর্মাল লস নিয়ে নেওয়া হয়েছিল। নাম্বার 2, there was an abnormal gain of rupees 10,000 during the year ended 31st March 2017. 2017-এ যখন প্রফিট ক্যালকুলেট করা হয়েছিল তো সেখানে একটা অ্যাবনর্মাল গেইন নেওয়া হয়েছিল 10,000। নাম্বার 3, closing stock as on 31st March 2018 was overvalued by 15,000. 2018-এ যখন প্রফিট ক্যালকুলেট করা হয়েছিল তখন ক্লোজিং স্টক ওভারভ্যালু করা হয়েছিল। তা এখন আমার প্রাথমিক যে কাজ, তো মেইন যে ইনিশিয়াল যে কাজটা আমাকে প্রথমে বের করতে হবে ফিউচার মেইনটেনেবল প্রফিট। অর্থাৎ এখানে 2015-এ কিছু প্রফিটে কিছু গন্ডগোল ছিল, 2017-এ কিছু গন্ডগোল ছিল, 2018-এ কিছু গন্ডগোল ছিল। এই প্রফিটটাকে আমাকে একটা রেকটিফাই প্রফিট বের করতে হবে, তারপর ওয়েটেড অ্যাভারেজ প্রফিটে গুডউইল ক্যালকুলেট করব। কতগুলো বছর আছে? 5 বছরের অঙ্ক দিয়েছে। এখানে 31/3/15, 31/3/16, 31st March 2017, 31st March 2018 এবং 31st March 2019। এবং আমাকে যে প্রফিটগুলো কোশ্চেনে যেটা মেনশন করে দিয়েছে সেই প্রফিটগুলো লেখা যায়। প্রথমে প্রফিট কি দিয়েছে? 15-এ ছিল 90,000, 16-এ ছিল 80,000, 17-এ ছিল 1,25,000, 18-এ ছিল 1,50,000 and 19-এ ছিল 1,75,000। ফার্স্ট কোশ্চেনটা তোমরা দেখেছিলে। ফার্স্ট যে পয়েন্টটা বলেছিল Number 1, there was an abnormal loss of rupees 15,000 during the year ended 31st March 2015. 2015-এ যখন প্রফিট ক্যালকুলেট করা হয়েছিল সেই প্রফিট ক্যালকুলেট করার সময় একটা 15,000 অ্যাবনর্মাল লস নিয়ে নেওয়া হয়েছিল। অর্থাৎ প্রফিট মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করার সময় একটা 15,000 টাকা অ্যাবনর্মাল লস নিয়ে নেওয়া হয়েছিল। এই 15,000 টাকা অ্যাবনর্মাল লস নিয়ে নেওয়ার ফলে 2015-এর প্রফিটটা কমে গেছিল। এখন প্রফিটটাকে বাড়িয়ে দিতে হবে, তাই এই 15,000 টাকা অ্যাবনর্মাল লস বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কোন সালের আইটেম? এটা 15-এর আইটেম, তাই 15-এ বসানো হয়েছে 15,000। নেক্সট পয়েন্ট, there was an abnormal gain of rupees 10,000 during the year ended 31st March 2017. একই রকম ভাবে 2017-এর প্রফিট ক্যালকুলেট করার সময় ভুল করে একটা অ্যাবনর্মাল গেইন 10,000 টাকার একটা অ্যাবনর্মাল গেইন নিয়ে নেওয়া হয়েছিল। এই অ্যাবনর্মাল গেইন এক ধরনের ইনকাম। এই 10,000 টাকা নিয়ে নেওয়ার ফলে কোম্পানির প্রফিটটা বেড়ে গেছিল। এখন প্রফিটটা কমাতে হবে। কোন বছরের প্রফিট কমাতে হবে? 2017। তাই 2017-এ অ্যাবনর্মাল গেইন বলে মাইনাস করা হয়েছে। Next, closing stock as on 31st March 2018 was overvalued by rupees 15,000. 2018-এ যখন প্রফিট ক্যালকুলেট করা হয়েছিল তখন প্রফিট ক্যালকুলেট করার সময় যে ভুলটা ধরা পড়েছিল, যে দেখা গেছিল যে ক্লোজিং স্টক 15,000 ওভারভ্যালুড। অর্থাৎ ক্লোজিং স্টক যত টাকা দেখানো উচিত ছিল তার তুলনায় 15,000 টাকা বেশি দেখিয়েছি। অর্থাৎ ইনকাম আমি 15,000 টাকা বাড়িয়ে দিয়েছিলাম, মানে আমার প্রফিট বেড়ে গেছিল। এখন আমাকে প্রফিটটা কমাতে হবে, তাই ক্লোজিং স্টক কমিয়েছি 15,000 টাকা। 18-এর আইটেম ছিল, তাই 18-এ 15,000 কমিয়েছি। 18-এর ক্লোজিং স্টক মিন 19 ওপেনিং স্টক। তার মানে 18-এ ক্লোজিং স্টক আমি কমিয়ে দিয়েছিলাম, কারণ 19 ওপেনিং স্টক আমাকে অ্যাড করতে হবে। হিসাব ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে 15-এ 90,000 ছিল, তার সঙ্গে 15,000 অ্যাড করে 1,05,000 হলো। 16-এ 80,000 কোনো চেঞ্জ হয়নি। 17-এ 1,25,000 থেকে 10,000 মাইনাস করলাম 1,15,000। 18-এ 1,50,000 থেকে 15 মাইনাস করে 1,35,000 and 19-এ 1,75,000 ছিল, 15 অ্যাড করে 1,90,000। এই আমার অ্যাডজাস্টেড প্রফিট বেরিয়ে গেল। এবার আমাকে ওয়েটেড এভারেজ প্রফিট ক্যালকুলেট করতে বলে সেম আগে যা করেছিলাম সেইভাবে করবো। প্রথমে লিখবো ইয়ারের নামগুলো লিখলাম 31/3/15, 31st March 2016, 31st March 2017, 18 and 19।
প্রফিটগুলো, যেই প্রফিটটা বের করলাম তার অ্যাডজাস্টেড প্রফিট যেটা বের করলাম সেই প্রফিটগুলো বসাবো। ওয়েট বলে দিয়েছিল ফার্স্ট ইয়ারে ওয়েট ছিল 1, সেকেন্ড ইয়ারে ওয়েট ছিল 2, থার্ড ইয়ারে ওয়েট ছিল 3, ফোর্থ ইয়ারে ওয়েট ছিল 4 অ্যান্ড ফিফথ ইয়ারে ওয়েট ছিল 5। এবার এই প্রফিটের সঙ্গে প্রফিটের সাথে এই ওয়েটটাকে মাল্টিপ্লাই করব। তাই 1,05,000 সঙ্গে 1 মাল্টিপ্লাই করে 1,05,000, 80,000 সঙ্গে 2 মাল্টিপ্লাই করে 1,60,000, 1,15,000 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করে 3,45,000 and 1,35,000 সঙ্গে 4 মাল্টিপ্লাই করে 5,40,000, 1,60,000 সাথে 5 মাল্টিপ্লাই করে 1,90,000 সঙ্গে 5 মাল্টিপ্লাই করে হলো 9,50,000। অর্থাৎ এই প্রোডাক্টের টোটাল করব, টোটাল করে দেখা যাচ্ছে যে 21 লাখ হয়েছে আর ওয়েটে টোটাল করে দেখলাম 15 হয়েছে। এই 20 এবার আমাকে ওয়েটেড এভারেজ প্রফিট বের করার ফর্মুলা, এই যে আমার প্রোডাক্ট যেটা বেরোলো প্রোডাক্টকে যদি আমি ওয়েট দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমার ওয়েটেড এভারেজ প্রফিট বেরিয়ে যাবে। এখন আগে যে ওয়েটেড এভারেজ প্রফিট অঙ্কগুলো করালাম সেখানে পরিষ্কারভাবে বলা আছে। এবার গুডউইল বের করার ফর্মুলা ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে কি, ওয়েটেড এভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস। তো ওয়েটেড এভারেজ প্রফিট কত বের করেছিলাম আমি, 1,40,000, তার সাথে 3 ইন্টু করে 4,20,000। আমি আর একটা অঙ্ক করে দিয়েছি ফিউচার মেনটেনেবল প্রফিটের। সেটা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, নাম্বার 10 কি বলেছে, ক্যালকুলেট দ্য গুডউইল অফ এ ফার্ম অন দ্য বেসিস অফ 3 ইয়ার পারচেস অফ ওয়েটেড এভারেজ প্রফিট অফ দ্য লাস্ট 4 ইয়ার্স। আমাকে লাস্ট 4 বছরের প্রফিট দিয়েছে, সেখান থেকে ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে গুডউইল বের করতে বলেছে। এবং লাস্ট 4 বছরের প্রফিট গুলো বলেছে 16 এ ছিল 40,400, 17 এ ছিল 49,600, 18 এ ছিল 40,000 and 19 এ ছিল 60,000। The weighted assigned to each year ended 31st March 2016 এ weight 1, 17 এ 2, 18 এ 3 and 19 এ 4। মানে আমাকে কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট বলেছিল যে ইউ আর প্রোভাইডেড উইথ দ্য ফলোইং অ্যাডিশনাল ইনফরমেশন। ফার্স্ট ইনফরমেশন বলেছিল অন 31st March 2018 a major plant repairs was undertaken for rupees 12,000 which was charged to revenue। বলেছিল যে একটা মেজর প্ল্যান্ট ছিল, একটা প্ল্যান্ট রিপেয়ার করা হয়েছিল 12,000। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট ছিল অন 31st March 2018 a major plant repairs was undertaken for rupees 12,000 which was charged to revenue। একটা প্ল্যান্ট রিপেয়ার হয়েছিল, মেজর একটা প্ল্যান্ট ছিল, তার রিপেয়ার হয়েছিল। এটা হচ্ছে এক ধরনের ক্যাপিটাল আইটেম, কিন্তু ভুল করে এটা রেভিনিউতে চার্জ করে। তাহলে হিসাব কি বলছে, অ্যাকাউন্টস বলছে যে আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে সমস্ত রেভিনিউ আইটেম কনসিডার করে থাকি, সেখানে ভুল করে ক্যাপিটাল আইটেম নিয়ে নিয়েছিলাম, অর্থাৎ একটা এক্সপেন্সেস ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখিয়ে দিয়েছিলাম। এই 12,000 ক্যাপিটাল এক্সপেন্ডিচার শো করানোর ফলে কোম্পানির প্রফিটটা কমে গেছিল, এখন প্রফিটটাকে বাড়িয়ে দেওয়া উচিত। The said sum is to be capitalized for goodwill calculation subject to adjustment of depreciation 10% on reducing balance method. Number 2, closing stock for the year ended 31st March 2017 was overvalued by 4,800। একটা ক্লোজিং স্টকের ভ্যালু বেশি দেখানো ছিল 4,800। Number 3, to cover management cost and annual charges of rupees 9,600 should be made for the purpose of goodwill valuation। এবং গুডউইল ভ্যালুয়েশন করার সময় একটা ম্যানেজমেন্ট এক্সপেন্স ছিল যেটাকে না কনসিডার করা হয়। তো দেখো সেম আগের মতন অঙ্ক, আমাকে যে 4 বছরের প্রফিট দিয়েছে সেই 4টে বছরের নাম লিখতে। প্রথম বছর হচ্ছে 31st March 2016, 31st March 2017, 31st March 2018 and 31st March 2019। সবার প্রথম কাজ যে আমার সমস্ত বছরের প্রফিট গুলো বসিয়ে দেবো। তো বসালাম। এবার আমাকে প্রথমে 3 নম্বর এন্ট্রিটা করে নিচ্ছি। 3 নম্বর এন্ট্রি বলেছিল to cover management cost and annual charges of rupees 9,600 should be made for purpose of goodwill valuation।
গুডউইল ভ্যালুয়েশন করার সময় একটা ম্যানেজমেন্ট এক্সপেন্সেস ছিল, যেটা কিনা তখন কনসিডার করতে হবে। তা ম্যানেজমেন্ট এক্সপেন্স এক ধরনের এক্সপেন্সেস, এই এক্সপেন্সটা চার্জ করার ফলে কোম্পানির প্রফিট কমে যাবে, তাই আমরা মাইনাস করেছি। ম্যানেজমেন্ট এক্সপেন্সেস প্রতিটা ঘর থেকে 9600 মাইনাস করে দিয়েছি। নেক্সট আইটেম দেখো, ফার্স্ট অ্যাডজাস্টমেন্টটা 31 মার্চ 2018, অর্থাৎ 2018 এর একটা আইটেম ছিল যেটা ছিল প্ল্যান্ট একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আইটেম। সেই আইটেমটা ভুল করে আমরা রেভিনিউতে চার্জ করেছিলাম। তো রেভিনিউ চার্জ করলে কি হয়, এটা আমার একটা এক্সপেন্সেস। রেভিনিউতে চার্জ করার ফলে কোম্পানির প্রফিটটা কমে গেছিল। এখন আমার ডিউটি প্রফিটটাকে বাড়িয়ে দেওয়া। কোন বছরের আইটেম ছিল, এটা ছিল আমার 2018 এর আইটেম, অর্থাৎ 2018 এ 12,000 টাকা আমাকে বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্ল্যান, এটা আমার অ্যাসেট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাসেট ক্রিয়েট হলে তার আমার একটা ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, যে ডেপ্রিসিয়েশনটা এতদিন পর্যন্ত চার্জ করা হয়নি। এবং ডেপ্রিসিয়েশনটা কোন মেথডে চার্জ করতে বলেছে, রিডিউসিং ব্যালেন্স মেথড বা ডিমিনিশিং ব্যালেন্স মেথড। কত পার্সেন্ট, 10%। তা 2018 আইটেম ছিল 12,000, তার উপর 10% ডেপ্রিসিয়েশন চার্জ করবো, মানে 1200। তো 12,000 উপর 10% করে 1200, এটা মাইনাস হয়ে যাবে। ডেপ্রিসিয়েশন আমরা সবাই জানি মাইনাস হয়ে যাবে, কারণ ডেপ্রিসিয়েশন হলে কোম্পানির যে অ্যাসেটটা থাকে, অ্যাসেটের ভ্যালুটা কমতে থাকে। অ্যাসেটের ভ্যালু যেমন একদিকে কমছে, তেমনি কোম্পানির প্রফিটটাও কমছে। লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলেছিল, the closing stock for the year ended 31st March 2017 was overvalued by rupees 4,800। অর্থাৎ 2017 একটা ক্লোজিং স্টক ছিল যেটা কিনা ভুল করে ভ্যালু বেশি দেখিয়ে দিয়েছিলাম। তাহলে ভ্যালু বেশি দেখানোর ফলে ক্লোজিং স্টক একটা ইনকাম, আমার ইনকাম বেড়ে গেছিল, মানে প্রফিট বেড়ে গেছিল। এখন আমাকে প্রফিটটা কমাতে হবে। কোন ইয়ারের আইটেম এটা, 2017 এর প্রফিটটা কমিয়ে দিতে হবে 4,800। তো 2017 এ যদি ক্লোজিং স্টক হয়, তাহলে 2018 এর ওপেনিং স্টক। এবার দেখতে 2017 আমরা কি করেছিলাম, 2017 আমরা লেস করেছিলাম, তাহলে 18 অপোজিট করব, অ্যাড করে দেবো। এবার আমাকে কারেক্টেড প্রফিটটা বের করে নেব। ক্যালকুলেট করে দেখছি, দেখো প্রথমে ছিল 16 এ 40,400 ছিল, তার থেকে 9,600 মাইনাস করলাম, এন্ড আর কোনো আইটেম ছিল করে হলো 30,800। এবার আমরা 17 ইয়ারটা দেখবো। 49,600 ছিল, তার থেকে 9,600 মাইনাস করলাম, এন্ড 4,800 মাইনাস করলাম। ক্যালকুলেট করে কত বেরোলো, 35,200। নেক্সট ইয়ারে ছিল 40,000 ছিল, তার থেকে 9,600 মাইনাস করলাম, 12,000 প্লাস করলাম, এন্ড 4,800 প্লাস করলাম, করে হলো 47,200। নেক্সট অর্থাৎ লাস্ট ইয়ার ছিল 60,000 প্রফিট ছিল, 9,600 ছিল ম্যানেজমেন্ট এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন ছিল 1200। ব্যাস, এই 60,000 থেকে 9,600 মাইনাস করলাম, আর 1,200 মাইনাস করলাম, করে বেরোলো 49,200। এবার আমাকে ওয়েটেড এভারেজ প্রফিটটা বের করছি। কি করে, দেখো প্রথমে ইয়ার গুলো লিখলাম, 4টে ইয়ার লিখলাম, 16, 17, 18, 19। এবার আমাকে অ্যাডজাস্টেড প্রফিট গুলো তুলবো। ওয়ার্কিং নোট 1 এ যে ছিল সেখানে ছিল অ্যাডজাস্টেড প্রফিট। ফার্স্ট ইয়ার ছিল 30,800, তাই লেখা হয়েছে 30,800। সেকেন্ড ইয়ারে ছিল 35,200, লিখলাম। থার্ড ইয়ারে ছিল 47,200, এন্ড ফোর্থ ইয়ারে ছিল 49,200। ওয়েট গুলো কোশ্চেনে বলে দিয়েছিল 1, 2, 3 and 4। এবার মাল্টিপ্লাই করে দিলাম, প্রফিটের সঙ্গে ওয়েট মাল্টিপ্লাই করলে আমার কি বেরোবে, প্রোডাক্ট। দেখো 30,800 সঙ্গে 1 গুণ করলে 30,800 হচ্ছে, 35,200 সঙ্গে 2 গুণ করলে 70,400 হচ্ছে, 47,200 সঙ্গে 3 গুণ করলে 1,41,600 হচ্ছে, এন্ড 49,200 সঙ্গে 4 গুণ করে 1,96,800 হচ্ছে। এবার আমরা দেখছি যে প্রোডাক্টের টোটাল সাম অর্থাৎ যোগফল হচ্ছে 4,39,600, আর ওয়েটের টোটাল হচ্ছে 10। এবার ওয়েটেড এভারেজ প্রফিট কি করে বের করবো, এই প্রোডাক্টকে ওয়েট দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে আমার বেরিয়ে যাবে ওয়েটেড এভারেজ প্রফিট। এবার এই মেথডে গুডউইল বের করতে হলে, গুডউইল বের করার ফর্মুলা সবাই জানি। ওয়েটেড মেথডে গুডউইল বের করার ফর্মুলা ওয়েটেড এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার অফ পারচেজ। তো ওয়েটেড এভারেজ প্রফিট তো কোশ্চেনে বলে দিয়েছে, অর্থাৎ কোশ্চেনে বলে দিয়েছে মানে কি, আমরা এটা ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করে বেরোলো 43,960, তার সঙ্গে নাম্বার অফ ইয়ার অফ পারচেজ 3, এটা ইনটু করলে হলো 1,31,880। আজকের ভিডিওটি এই অবধি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং সমস্ত বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিন, যাতে সবাই ভিডিওটা জানতে পারে। এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।
ধন্যবাদ।